চলো 2 নম্বর সৃজনশীলটা দেখি কি বলছে। ভারতের দক্ষিণার্ধের কর্ণাটক থেকে জাতির লোকেরা চাকরি করার জন্য এদেশে আসে। ধীরে ধীরে তারা তাদের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এদেশের রাজাকে পরাজিত করে শাসন ক্ষমতা করায়ত্ত করে। তারা প্রায় সমগ্র দেশে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে এবং দীর্ঘদিন শাসন পরিচালনা করে। ক নাম্বারে কি বলছে দেখো। ক নাম্বারে বলছে গৌড়ের প্রথম স্বাধীন শাসক কে ছিলেন? গৌড়ের প্রথম স্বাধীন শাসক ছিলেন শশাঙ্ক। খ নাম্বারে দেখো মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয় কেন? মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয় কেন? খ নাম্বার প্রশ্ন। উত্তর হচ্ছে 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। তাই মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয়। এরপরে গ নাম্বারে বলছে উদ্দীপকে কোন রাজবংশ প্রতিষ্ঠার ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো। চলো দেখি। উদ্দীপকে সেন রাজবংশ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সেনরা ভারতের দক্ষিণার্ধের কর্ণাটক থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে চাকরি করার জন্য এদেশে এসেছিল। ধীরে ধীরে তারা শক্তি বাড়াতে থাকে। দুর্বল পাল রাজা মদন পালের রাজত্বকালে বিজয় সেন ক্ষমতায় আসেন। বিজয় সেনের পর রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। বলা হয়ে থাকে সেনরা প্রায় সমগ্র বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করে এবং দীর্ঘদিন শাসন পরিচালনা করে। উদ্দীপকে একটি জাতির কথা বলা হয়েছে যারা ভারতের দক্ষিণার্ধের কর্ণাটক থেকে চাকরি করার জন্য এদেশে আসে। পরে তারা শক্তি অর্জন করে রাজাকে পরাজিত করে ক্ষমতা গ্রহণ করে। এই জাতির সাথে বাংলার সেন রাজবংশ প্রতিষ্ঠার মিল রয়েছে। সেন রাজবংশ একইভাবে প্রতিষ্ঠিত হয়। অতএব বলা যায় উদ্দীপকে সেন রাজবংশ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ঘ নম্বরে বলছে উক্ত রাজবংশের শাসন কিভাবে শেষ হয়েছিল? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। উক্ত রাজবংশের অর্থাৎ সেন রাজবংশ 1098 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দেশে শাসন করেছিল। সেন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় সেন। বিজয় সেনের পর রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। সেনদের মধ্যে বিজয় সেন ও বল্লাল সেন শৈব সম্প্রদায়ের অনুসারী ছিলেন। লক্ষণ সেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারী ছিলেন। সেনরা ধর্মকর্মের বিষয়ে খুবই যত্নবান ছিলেন। লক্ষণ সেনের কাছ থেকে তুর্কি বীর শেখ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া বিজয় করেন। তবে লক্ষণ সেনের পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন আরও কিছু সময় 1205 থেকে 1230 খ্রিস্টাব্দ বিক্রমপুর থেকে বাংলাদেশের অন্যান্য অংশ শাসন করেন। উদ্দীপকে বলা হয়েছে ভারতের দক্ষিণার্ধের কর্ণাটক থেকে একটি জাতি চাকরি করতে এসে দেশের শাসন ক্ষমতা দখল করে। তারা দীর্ঘদিন শাসন করে। এই বিষয়টি সেন রাজবংশের প্রতিষ্ঠা ও শাসন সম্পর্কে ইঙ্গিত দেয়। বখতিয়ার খলজি নদিয়া বিজয়ের মাধ্যমে এ রাজবংশের শাসন শেষ হয়। 5 নম্বর প্রশ্ন দেখো। ক নামক রাজবংশটি প্রাচীন বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। যে রাজবংশটি সময়কাল 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। অপরপক্ষে খ নামক রাজবংশটি সময়কাল 1098 থেকে 1204 খ্রিস্টাব্দ। এই রাজবংশটি 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত বিক্রমপুর থেকে বাংলাদেশের অন্যান্য অংশ শাসন করে। ক নম্বর প্রশ্নের উত্তরটা দেখো। পরবর্তী গুপ্ত কাকে বলে? গুপ্ত শাসনের শেষের দিকে বাংলাদেশের অঞ্চলে আরও কিছু রাজার নাম পাওয়া যায় যারা পরবর্তী গুপ্ত নামে পরিচিত। খ নাম্বার কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো? পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনামলে রাজ্যে এক বিদ্রোহের ঘটনা ঘটে যা ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। উত্তরাধিকার নিয়ে ভাতৃকলহের সুযোগে কৈবর্ত নামের জেলে সম্প্রদায়ের জনগণ 1080 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ করেছিল। দিব্য এর নেতৃত্বে ওই জেলে সম্প্রদায়ের মানুষ সফল বিদ্রোহ করে রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে সিংহাসন দখল করে। গ নাম্বারটা দেখো। গ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো। উদ্দীপকে উল্লেখিত ক নামক রাজবংশ বলতে কোন রাজবংশকে ইঙ্গিত করা হয়েছে? গ নাম্বার প্রশ্নের উত্তর। উদ্দীপকে উল্লেখিত ক নামক রাজবংশ বলতে পাল রাজবংশকে ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত ক নামক রাজবংশটি প্রাচীন বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। যে রাজবংশটির সময়কাল 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। এই ঘটনাটি পাল রাজবংশকে নির্দেশ করে। পাল বাংলাদেশের
প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ এ বংশের প্রতিষ্ঠাতা গোপাল শতবর্ষব্যাপী কলহ নৈরাজ্য ও হানাহানির অবসান ঘটিয়ে বরেন্দ্র গৌড়ের সিংহাসনে বসেন। কথিত আছে প্রজাদের প্রতিনিধি বা কর্মচারীদের প্রতিনিধিরা গোপালকে নির্বাচন করে। গোপাল ছিলেন পাল বংশের যোগ্য শাসক। ধর্মপাল দেবপাল এ বংশের বিখ্যাত শাসক ছিলেন। পাল বংশের দীর্ঘ 400 বছরের শাসনামলে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প ও শিল্পকলা সহ অন্যান্য অনেক ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করে। দীর্ঘ এই শাসনামলে পাল শাসকদের অনেকেই দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে শাসন পরিচালনা করলেও কেউ তা পারেনি, যার ফলে পাল বংশের পতন অনিবার্য হয়ে পড়ে। ঘ নম্বর প্রশ্ন কি বলছে? খ নামক রাজবংশটি প্রাচীন বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল শাসন করে। উক্তিটি মূল্যায়ন করো। উদ্দীপকে উল্লিখিত খ নামক রাজবংশটি হচ্ছে সেন রাজবংশটি প্রাচীন বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল শাসন করে। উক্তিটি যথার্থ। উদ্দীপকে উল্লিখিত খ নামক রাজবংশটির সময়কাল 1098 থেকে 1204 খ্রিস্টাব্দ। এই রাজবংশটি 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত বিক্রমপুর থেকে বাংলাদেশের অন্যান্য অংশ শাসন করে। উদ্দীপকের এই ঘটনার সাথে বাংলার সেন রাজবংশের শাসনের মিল রয়েছে। সেনরা ভারতের দক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে চাকরি করার জন্য এদেশে এসেছিল। ধীরে ধীরে তারা নিজেদের শক্তি বাড়াতে থাকে। দুর্বল পাল রাজা মদন পালকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতায় অধিষ্ঠিত হন। বিজয় সেনের পর রাজা হন বল্লাল ও লক্ষণ সেন। বলা হয়ে থাকে সেনরা প্রায় সমগ্র বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন শাসন পরিচালনা করেন। সেনদের মধ্যে বিজয় সেন ও বল্লাল সেন শৈব সম্প্রদায়ের ছিলেন। লক্ষণ সেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন। সেনরা ধর্মকর্মের বিষয়ে যত্নবান ছিলেন। লক্ষণ সেনের পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন আরও কিছু সময় 1205 থেকে 1230 খ্রিস্টাব্দ বিক্রমপুর থেকে বাংলাদেশের অন্যান্য অংশ শাসন করেন। 8 নম্বর প্রশ্নে চলে যাই। সাদিয়া অধিকাংশ সময় ভিডিও গেমস খেলে সময় কাটায়। সাদিয়ার মা বিষয়টি লক্ষ্য করলেন এবং ভাবলেন দুই প্রজন্মের বিনোদনের পার্থক্য বিষয়টি। অতঃপর সাদিয়ার মা তাকে বিনোদনের অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখার পরামর্শ দিলেন। সে প্রথমে নওগাঁ জেলার বদলগাছি থানার অধীনস্থ একটা কীর্তি দেখে প্রাচীনকালের নানা দিক সম্পর্কে ধারণা লাভ করলো। ক নম্বর প্রশ্নে কি বলছে? বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। সেন রাজত্বের সম্পর্কে ব্যাখ্যা করো। পাল রাজাদের দুর্বলতার সুযোগে বিজয় সেন সিংহাসন দখল করে সেন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তারপর পর্যায়ক্রমে বাংলার রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। কিন্তু 1204 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির আক্রমণে সেন রাজত্বের অবসান ঘটে। গ নম্বর বলছে কি? উদ্দীপকে সাদিয়া কোন কীর্তি দর্শনের মাধ্যমে প্রাচীনকালের বিনোদন সম্পর্কে কি জানতে পারবে? ব্যাখ্যা করো। উদ্দীপকে সাদিয়া নওগাঁ জেলার বদলগাছি থানার অধীনস্থ পাহাড়পুরের স্থাপত্য কীর্তি দর্শনের মাধ্যমে প্রাচীনকালের বিনোদন সম্পর্কে জানতে পারবে। প্রাচীন যুগে বাংলাদেশে বিনোদনের অংশ হিসেবে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ, কুস্তি প্রভৃতি খেলার প্রচলন ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহারে নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। মন্দিরের সেবা দাসীদের সকলকেই নৃত্য, গীত, বাদ্যে পটীয়সী হতে হতো। পোড়ামাটির ফলকে কাসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। উদ্দীপকে সাদিয়ার মা তাকে বিনোদনের অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখতে বললেন। সে প্রথমে নওগাঁ জেলার বদলগাছি থানার অধীনস্থ একটা কীর্তি দেখতে গেল, যা নওগাঁ জেলার পাহাড়পুর স্থাপত্য কীর্তিকে নির্দেশ করে। এখানে প্রাচীন বিনোদনের নানা উপাদান রয়েছে। খ নম্বর প্রশ্ন কি বলছে? দেশের বিভিন্ন স্থান পরিদর্শনের মাধ্যমে সাদিয়া যেসব প্রাচীন স্থাপত্য সম্পর্কে ধারণা লাভ করবে তার একটা তালিকা প্রস্তুত করো। দেশের বিভিন্ন স্থান পরিদর্শনের মাধ্যমে সাদিয়া যেসব প্রাচীন স্থাপত্য সম্পর্কে ধারণা লাভ করবে তার একটা তালিকা প্রস্তুত করা হলো। প্রথমে বলছে নরসিংদীর কুয়ারি বটেশ্বরে ইট নির্মিত স্থাপত্য, মহাস্থানগড়ে অবস্থিত পুণ্ড্রনগরে ইট নির্মিত স্থাপত্য,
সম্রাট ধর্মপাল নির্মিত 50টি বৌদ্ধ বিহার, অষ্টম নবম শতকে নির্মিত নওগাঁ জেলার সোমপুর মহাবিহার, এটি পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত। কুমিল্লা জেলার ময়নামতি শালবন বিহার বিক্রমপুরে আবিষ্কৃত বিভিন্ন স্থাপত্য। উদ্দীপকে সাদিয়ার মা তাকে বিনোদনের অংশ হিসেবে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখার পরামর্শ দেন। এক্ষেত্রে সাদিয়া উল্লিখিত প্রাচীন স্থাপত্য সম্পর্কে ধারণা লাভ করে। 11 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। শ্রেণীকক্ষে সাদ্দাম হুসাইন ক্লাসে একদিন বাংলায় একটি বিশেষ যুগ নিয়ে আলোচনা করলেন, যেখানে তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কাহিনী সুন্দরভাবে বর্ণনা করলেন। ঘটনা 2, পরদিন ক্লাসে তিনি সিপাহী বিপ্লব, তিতুমিরের বিদ্রোহ, ফরাইজি আন্দোলন, নীল বিদ্রোহ সহ অনেকগুলো আন্দোলন সম্পর্কে আলোচনা করলেন। ক নম্বর প্রশ্ন কি বলছে। পাকিস্তান রাষ্ট্রের দুই অংশের মাঝখানে কোন দেশ ছিল? পাকিস্তান রাষ্ট্রের দুই অংশের মাঝখানে ছিল ভারত। মাঝখানে কি? শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর প্রাচীন বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না। বিশৃঙ্খল অবস্থায় বাংলার ছোট ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ যুদ্ধে জড়িয়ে পড়েছিল। অরাজকতার এই সময়কালকেই পাল তাম্রশাসনে মাঝখানেই বলে আখ্যায়িত করা হয়েছে। গ নম্বর প্রশ্ন দেখো। ঘটনা এক গ নম্বরে দেখো, ঘটনা 1-এ বাংলার কোন যুগকে উল্লেখ করা হয়েছে? কোন যুগকে উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো। দেখো উদ্দীপকের ঘটনা 1-এ বাংলার ঔপনিবেশিক যুগকে উল্লেখ করা হয়েছে। বাংলায় মধ্যযুগের মধ্যবর্তী সময়কাল ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। উপনিবেশবাদী ব্রিটিশরা এ সময় বাংলার উপর আধিপত্য বিস্তার করেছিল বলে এই সময়কালকে বলা হয় ঔপনিবেশিক শাসন। শুরুতে 1757 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানাভাবে বাংলাকে শোষণ করে। তারপর 1857 সালে সংগঠিত হয় সিপাহী বিপ্লব। এরপর সরাসরি রানীর শাসনের অধীনে চলে গিয়েছিল বাংলা। তারপর পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার পর থেকে শুরু করে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ দীর্ঘ সময়কালকে ঔপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা হয়। উদ্দীপকে ঘটনা 1-এ ইংরেজ ইস্ট ইন্ডিয়ার কাছে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কথা বলা হয়েছে, যার মাধ্যমে মূলত বাংলায় ঔপনিবেশিক শাসনের সূত্রপাত হয়। তাই বলা যায় উদ্দীপকে ঘটনা 1-এ বাংলার ঔপনিবেশিক যুগকে উল্লেখ করা হয়েছে। ঘ নম্বর প্রশ্নে কি বলছে আমাদেরকে। ঘটনা 2-এ আন্দোলনসমূহ বাংলার ইতিহাসে ইতিবাচক বাঁক সৃষ্টি করে বিশ্লেষণ করো। চলো ঘ নম্বর প্রশ্নের উত্তরটা কি বলছে দেখি। উদ্দীপকে ঘটনা 2-এর আন্দোলনসমূহ মূলত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন, যে আন্দোলনগুলোর কারণে ব্রিটিশরা এদেশ ছেড়ে যেতে বাধ্য হয়। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজরা এদেশের শাসন ক্ষমতায় আসেন। তারা প্রায় 200 বছর শাসন করেছিলেন। তাদের অপশাসনকে মেনে নিতে পারেনি বাংলার মানুষ। তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, সিপাহী বিপ্লব, তিতুমিরের বিদ্রোহ, ফরাইজি আন্দোলন, নীল বিদ্রোহ সহ অনেকগুলো আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে তাদের বিরুদ্ধে। শেষ অবধি শুরু হয় বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন, যার ফলে ইংরেজরা 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এর ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাই বলা যায় ঘটনা 2-এর আন্দোলনসমূহ এদেশ থেকে ব্রিটিশদের বিতাড়িত করে, যা বাংলার ইতিহাসে ইতিবাচক পাক সৃষ্টি করে। এবার আমরা জ্ঞানমূলকগুলো পড়ি। পরবর্তী গুপ্ত পড়ছি। পুণ্ড্রনগর কত শতকে তৈরি হয়েছিল? 4th শতকে। পাকিস্তান রাষ্ট্রের দুই অংশের মাঝখানে এটা পড়েছি। বাংলাদেশের বড় জমিদারকে কি বলা হতো? জমিদারদের 12 ভূঁইয়া বলা হতো। তারপর হচ্ছে স্বাধীন রাষ্ট্র 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম, এটা তো আমরা জানি। কত সালে দেশভাগের মাধ্যমে পাকিস্তান ও ভারত দুটি রাষ্ট্র সৃষ্টি হয়? জন্ম হয় 1947। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া জেলায় অবস্থিত। পাকিস্তান রাষ্ট্রের দুটি অংশ, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান ছিল। ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। তো এইভাবে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে ফেললে হবে, তার তেমন কিছু নাই। এখান থেকে দেখে সবগুলো জ্ঞানমূলক প্রশ্ন পড়ে ফেললে আশা করি ভালো একটা আনসার করা যাবে। এই যেগুলো সবাই আছে জাস্ট মুখস্থ করে ফেললেই হবে। ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো।